বাঘের মুখে বাড়ি মারতে গেল, আর ওই হিংস সঙ্গে কামড়ে ধরে আমরা ফেঁকে ডালে ডান ধারে উত্তর পারে বনের ভিতর থেকে কি একটা ছুটে আসতেছে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দ্র মৃধা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে একটা কোরিয়ার আবার একটা বাঘে ধরার ঘটনা শুনবো। সজনাখালী নিকটবর্তী জায়গাটার নাম সড়কখালী। তো সড়কখালীতে একটা ঘটনা ঘটেছিল, বাঘের মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল আমার ঠাকুরদা। তো সেই ঘটনাটা কি ঘটেছিল, সেই ঘটনাটা টোটাল ঠাকুরদার কাছ থেকে শুনে নেবো। আর আজকে ঠাকুরদার কাছ থেকে আবারও একটা ঘটনা নিতে বসে গেছি, কারণ ঠাকুরদা জঙ্গল জীবনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। এটা আমি পর্বে পর্বে প্রত্যেকটা পর্বে বলেছি। আর ঠাকুরদার জঙ্গল সম্পর্কে এতটা ধারণা যে তুলনা হয় না। দীর্ঘদিন জঙ্গল জীবনের সঙ্গে কাটিয়েছেন এবং আমাদের বংশের প্রচুর মানুষকে কিন্তু বাঘে খেয়েছে, আমার নিজের ঠাকুমাকে কুমিরে খেয়েছে। এরকম ধরনের যে ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে, এক নাই একাধিক বছর ধরে এই ঘটনাগুলো ঘটেছে। এখন আমাদের বংশের অনেকেই জঙ্গল জীবনের সঙ্গে যুক্ত আছেন, আর অনেকেই বাদ দিয়েছেন, কারণ এই জঙ্গল জীবনের সঙ্গে থাকতে থাকতে কি বলবো, মানুষের প্রাণ এত হারিয়েছে কল্পনা করা যায় না। তো সরাসরি আজকে ঠাকুরদের কাছ থেকে শুনে নেব ঘটনাটা কি ঘটেছিল। আমাদের তো মাছ কাঁকড়া ধরে তো জীবিকা নির্বাহ করতেই হয়। হ্যাঁ। তখন আমাদের ওই কাজ ছাড়ার অন্য কাজ ছিল না। সিজন ওয়ারি আমাদেরও কাজ করতে হবে, ওই কাজ করে সারা মৌসুমের আমাদের ভাতের যে খোরাক বা বাজারের যে টাকা সব কিছু জোগাড় করতে ওই 4-5 মাসের মধ্যে। এখন আমরা সজনাখালীকে পাস করে আমরা 4খানা নৌকো রাতে গিয়ে ছিল আমাদের যেই লোকালয় পারে বাবুরি বরন্দাজের ঘাটে। আমাদের চিন্তা ভাবনা ছিল অন্যদিকে যাওয়ার, তার আমরা ওই দিনকে যাবো না, তারপর দিনকে যাবো, এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওখান থেকে গেছিলাম। রাত কেটে গেল, রাত কেটে গিয়ে যখন রাত ওই রকম 3-3:30 বাজে, তখন কিন্তু আমরা আলোচনা করলাম যে তাহলে আমরা আজকের দিনটা এখানে বসে কাটাবো, আমরা একটু দনবাই আসি। নিকটবর্তী সড়ক খালি আছে, সুধান্য খালি আছে, খোলা খালি আছে, 2-3টে গাং আছে, 3-4টে গাং আছে। তা বলে যে তা চলে যাই, আমরা 4খানা নৌকো কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান তো আমরা যখন নৌকোর নম্বর পেলে যখন ওখান তো আমরা ভাবা ধরেছি, তখন ওই রকম পৌষ মাসের দিনে রাত 4:30 5:45 হবে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে ওখান থেকে আমরা বইয়ে প্রায় 1-1.5 ঘন্টার বেশি লাগে, 1.5 ঘন্টা বেশি লাগে সড়কখালি যেতে। ওখানে আমরা গিয়ে পৌঁছলাম, যে আমরা 4খানা নৌকো ওর ভিতরে ঢুকলাম, ঢুকে এই শর্তে ঢুকলাম যে আমরা দোন ফেলে যাবো, আমাদের দোন শেষ হবে, দুপাশে 2খানা, আর 2খানা আমাদের ধারতে ফেলে আবার তারাও উপরের দিকে যাবে। কিন্তু আমাদের 2খানা নৌকো বলতে একখানা আছে নরেন মন্ডল আছে, আর নরেন মন্ডলের নৌকোয় ওই ছেলেটার নাম আমার এখনো মনে আসেনি, আর নরেন মন্ডলের ভাই, ওর ছোট ভাই নিজে রয়েছে, আর আমি আছে, আমার নৌকো কালী মিস্ত্রি আছে, আর দেবী মিস্ত্রি বলে একটা ছেলে আছে, সেটা আমাদের বাড়ির ধারে ওই ঝুড়ির বাবা, নিশ্চয়ই জানো তোমরা। আমরা একই এজে। হ্যাঁ, ওই কালী মিস্ত্রি আছে দোনে, দেবী মিস্ত্রি দরায়, আর আমি কাছাই ওই মাঝানে ঘুরি। আচ্ছা। এখন আমাদের দোন প্রায় 3 ভাগের 2 ভাগ ফেলা হয়ে গেছে, 1 ভাগ করে দোন এইরকম আছে। আর এর মধ্যে আমি আছি দক্ষিণ পাড়ে সড়কখালির, আর নরেন আছে উত্তর পাড়ে। এখন আমি একসঙ্গে আমরা 4টে নৌকো ছিলাম। আর দোকানে কিন্তু আমাদের ওই দোন ফেলে যাচ্ছে, ওরা মাঝখানে বেরিয়ে যাচ্ছে, আমাদের দোন শেষ হবে, তারপর ওরা আমাদের ধারতে ফেলে যাবে, দুপাশে 2খানা, সেই সত্ত্বেও ওরা আমাদের সঙ্গে আছে কিন্তু। আর এর মধ্যে আমি চেয়ে দেখি যে আমার ডান ধারে উত্তর পাড়ে বনের ভিতর থেকে কি একটা ছুটে আসতেছে। কারণ ওই শব্দটা কিন্তু নরেন আসরা বা অন্য কাউ খেয়াল করিনি।
সর্বপ্রথম তোমার চোখে পড়েছে? হ্যাঁ, আমি বললাম কি রে, কি ছুটে আসছে জঙ্গল ভিতরতে, এই ও কি আসে, ও কি আসে বলে, এ কথা তো দেরি হয়ে গেছে। এর মধ্যে বাঘ ধমু করে আর যখনই বাঘ পড়েছে, পড়ার সাথে সাথে এখন যে ভব ছিল মাজায়, ওর নাম হতো ভব, আজকে মনে করি ওর নাম ভব। এখন যে ভব ছিল মাজায়, আর বিমল ছিল দনে, আর নরেন ছিল পাশায়। এখন বিমল ওই বাঘ যখন এসে পড়েছে, ভব তখন দাঁত ছেড়ে দিয়ে ও তখন কিন্তু শরীর ভিতরে ঢুকে গেছে, নিকট মুখী সইতো, কিন্তু বেড়ে পড়ে গেছে বিমল। আচ্ছা। আর বিমল বেড় পড়িয়ে অবস্থায় কি করবে, ও পায়ে হাতে তার পেয়েছিল হিস নিয়ে, এই হিজনের বাঘের মুখে বাড়ি মারতে গেল। আর ওই হিজনের সঙ্গে সঙ্গে কামড়ে ধরে আমরা ফেঁকে ডালে, যে প্রায় 30-40 হাত দূরে গিয়ে পড়লো, এত ফেঁকে ডালে বাঘে। আর বিমল তখন দেখলো যে ও তো আমার তো নেছে, আর ও তখন উল্টে নৌকোর ওই পুলের দিকে, ওই ডাঙার কানার দিকে পড়েছে, বাগড়িয়ে জলের কানার দিকে, নদীর মাঝখান দিকে। নরেন পাশায় বসে আছে, ও কিন্তু তখন পাশায় যতখানি ওর শক্তি অনুযায়ী মাঝখান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নৌকো, পায়ে জল টেনে, বা বুটে, ও গোড়া বুটে বলে, পায়ে গোড়া বুটে বলে, সেইভাবে টেনে নিয়ে যাচ্ছে। আর ও পাশে আমি তো দেখি, তো আমি বলছি সবসময় ছুটি ধরে বাঘ এসে পড়েছে, ওই তোরা শিখিয়ে ওর নৌকোর ধারটা। আর এই দুটো নৌকো করেছে কি, নরেন নৌকো যখনই বাঘ পড়েছে, তখন এই দুই নৌকো তখন উল্টে বেরিয়ে, তখন বেরিয়ে চলে বেরিয়ে বাইরের দিক বেরিয়েছে, যে পথে ঢুকে গেলাম সেই পথে দিকে বেরিয়েছে। তোরা মোটে না হোক আমাদের ওই দুই নৌকো ছাড়া এখানটা কি বলি, অন্তত 300 হাত দূরে গেছে, এত দূরে চলে গেছে, অনেকটা দূরে চলে গেছে। হ্যাঁ, তখন একমাত্র ওদের রক্ষা করার একমাত্র আমাদের এই নৌকোর ছাড়া আর নেই। আচ্ছা। এ তো বলতে অনেক লেট হয়ে যাচ্ছে, কিন্তু ঘটে যাচ্ছে খুব সংক্ষেপের ঘটনার মধ্যে। এখন আমি তখন দেখলাম, দেবেনকে বললাম যে দেবেন তুমি ডাঁট ফেলে লগি ধরে বাড়ি টানো, বাঘের মাথা বাড়ি দাও। তো ও তখন ওই ডাঁট ছেড়ে দিয়ে তখন জলে বাড়ি যেতে পারে, কিন্তু ও আর বাড়ি দিতে পারছে না ভয়তে। কাল মিস্ত্রি ও ফেলে দিয়েছে, যে ও বুটে টানতে পারে, কিন্তু ওর সেগুলো বলতে হলো আমার হাত আর বল নেই, বুটে টানতে পারবো না, তোমার মরে আমারে এগুলো তো নৌকো আমি ঘুরিয়ে নিলাম। আমি তখন বাঘের যখনই নৌকো ঘুরিয়ে নিলাম, আর নরেনও পাতা ছিল, বিমল নৌকোর বাঁ ধারে অপর পারে, আর বাঘ নৌকোর ডান ধারে অপর পারে। আচ্ছা। আর ভব কিন্তু শোর ভিতরে। আর আমি তখন ওই নৌকো যখনই ঘুরিয়ে নিয়েছি, তখন বাঘের গায়ের উপরে গিয়ে কিন্তু নৌকোটা উঠেছে, প্রায় প্রায় বলতে একদম বাঘের গায়ের উপরে। আমি আমাদের বুটের দিয়ে তখন বাঘের গায়ে আমি ধাক্কা দিচ্ছি, আক্রমণ করেছো? হ্যাঁ, জোরে ধাক্কা দিচ্ছি। এখন দেওয়ার সাথে নরেন ভেবেছে যে কাকাইয়ে যখন আমার বাঁচাবে, ওগুলো আমার দিকে আসতে হলো, আর বাঘে চলে নরেন ধরতে, দুই নৌকোর মাঝখানে। তখন বুদ্ধি করে ও কিন্তু ডুব মেরল, আর ডুব মারার সাথে সাথে বাঘও ওই সঙ্গে ডুব মারলে, ডুব মেরে এরকম খুব দ্রুত জল তলে চলে গেছে নরেন, আর বাঘ কিন্তু ওই হয়তো টানা যেত জলের তলায়, যদি নরেন তখন পায়ে এখানে বেরিয়ে গেছে, ওখানে তো চামড়া ছেড়ে বেরিয়ে গেছে, নরেন ছাড়িয়ে গেল, বাঘ উঠলো শুরু। যখনই শুরু উঠেছে, তখন তার আগে আমরা ভেবে নিয়েছি যে নরেনকে ধরে বেরিয়ে আর করে গেল না। বাঘ যখন শুরু উঠেছে, মুখ যখন লোক নেই, তখন হলে এই নরেন আসে, নরেন কোথায় আছে দেখ। আর আমি তখন বাঘের ওপরে আক্রমণ করে বুঝে বাড়ি মেরে একদম বাঘের ঠিক এরকম কান বেয়ার দেওয়া দিয়ে ঘাড় বেয়ার দিয়ে বাড়িয়ে দিচ্ছে। বাঘ তখন দেখলো যে আর ব্যাঘাত করতে পারলো না, ও তখন অগত্যা কুলবাই নদীর কিনারে হয়ে উঠে গেল। হ্যাঁ, গেলে ওদের বললেন তোরা নৌকোয় ওঠ। হ্যাঁ, বিমলটা কোন রকম নৌকোয় উঠলো, নরেন বললো কাকা আমি উঠবো কি, নাহলে তুই আমার হাত ধর, ধরে আমার নৌকোয় ওঠ, ওটা তার তোর নৌকোয় বয়।
আমি হাত ধরে আমার নৌকো তুলে নিলাম। তখন কিন্তু মানুষের সঙ্গে অনেকটা ঘুরে গেছে আমার দুই নৌকোর লোকের, আমার দুই লোকের। হুম। যখন বাঘের মুখে লোক না দেখেছে, ওরা যখন দেখলো যে লোক ধরতে পারে, বাঘ ফিরে গেছে, তখন এদের সেন্সটা ঘুরে গেছে, স্বাভাবিক পর্যায়ে এসে গেছে। যে তখন ওরাও ধরপড় করে তুলে নিল। নিয়ে তখন নরেনকে বললো যে ওই নৌকোর তোর পাশে বয়স তোর। আর আমি ডিরেনকে বা কালী মিস্ত্রিকে বললাম যে আমার নৌকার ওপার যাবে না, তোমার দোন নেবে, দাঁড়িয়ে টেনে তুলে নাও। আর দুই নৌকে একসঙ্গে তোমার বাঁধিস। বেঁধে এখন ওই নরেনের দোন টানছে, ওই সরখালির উত্তর পাড়াতে টানছে, আর আমার দক্ষিণ পাড়াতে টানছে। নৌকো কিন্তু দুধারে টান খাচ্ছে, নৌকো কোনো পাড়ে চাপতে পারছে না। আচ্ছা, দুধারে দড়ি টানে। বাঘটা দেখতে কেমন ছিল? বিশাল বাঘ, মানে বিশাল বড় ছিল? বিশাল বাঘ। অতি বাঘ বড় হয় আমার ধারণা নেই। মানে এত বড় বাঘ? তার কারণ হাইডি মোটে না হোক, তখনকার যা দাঁড়ালো বা দেখলাম সেই দৃশ্য আজও আমার চোখে ভাসছে। তা আমার গলা সমান হবে বাঘের হাইট, আর মোট না 7.5 মতো লম্বা হবে বাঘ। আমার আর ভাষায় আসে না, সেই দৃশ্য যখন মনে হয় না, কথা বলো ক্ষমতা থাকে না, চোখের সামনে ভেসে ওঠে যে কি অবস্থা। আর ওরা তিনজন তখন কান্নাকাটি করছে না, তো তখন আমি ওদের মুখে যা আসে তাই অশ্লীল ভাষা গালাগালি দিচ্ছি, যে তোরা আমার দিকে কি দেখছিস, তোদের দোন তুলে নে, নৌকো বেয়ে দেয়। আর আমি তো তোর নৌকো গায়ে ধরে বসে আছি, এই ভয় করছিস ফের, যা আস আমি দেখবো। এখন এই করে ওইভাবে আমরা কিন্তু ওই দোন তোলা আরম্ভ করলাম। আর ওর এই যে মাঝখানের যে দুটো নৌকো আমাদের ছিল, আমাদের নিরাপদ নৌকো বা ওই বাবলু বরণদাজের নৌকো, এরা দুই নৌকো কিন্তু আমাদের থুয়ে পালিয়ে গেছে, দূরে চলে গেছে। বাঘের সঙ্গে লড়াই করার জন্য ওরা কিন্তু ভয় তার আসছে না। আমাদের ছাড়া অন্তত 300 হাত দূরে ওরা চলে গেছে, দুই দাঁড় ঘাবিয়ে বেরিয়ে। এই তখন আমরা ওখান থেকে কোনো রকমের দোনটা তুলে নিলাম বটে, কিন্তু কিছুদিন থাকতে বাঘ কিন্তু দাঁড়িয়ে আছে নৌকোর দিকে লক্ষ্য করে, পাড়ের ওপরে জঙ্গলের দিকে। আর সে বাঘের সে দৃশ্য কি বলবো, বিশাল দৃশ্য। পাড় বললে আমার মনে পড়লো, আচ্ছা পাড়কে মাল কেন বলা হয়? নদীর যেমন আমাদের পুকুর, পুকুরে পাড় বলি, ওই নদীর ওইরকম পাড় বলে, কিন্তু মাল বলে অনেকে। আর মাল বলে কোনটা, মাল সমতল ভূমি যেটা, যেটা জঙ্গল, জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে, যার ভিতরে মানুষ বাঘ হরিণ চলাফেরা করে, যে জঙ্গলের ভিতরে ফেলে মানুষ ধরে বাঘে, তাকে মাল বলে, সেটাই আছে মাল। মানে নদীর চর থেকে গাছপালা যেখান থেকে শুরু হচ্ছে ওটাকে ওটা মাল বলে। আচ্ছা, এখন এই করে আমরা যখন ওই দোনটা তুলে নেওয়া পর্যন্ত ওকে যখন আমরা গাড়ে রাখলাম, ততক্ষণ কিন্তু বাঘ কিন্তু দাঁড়িয়ে আছে, যে ফের আবার কোনো সুযোগ নিতে পারে কিনা। আমাদের নৌকোয় গেছে, বাঘ কিন্তু ওপর দিয়ে আমাদের নৌকো সোজাসুজি এগিয়ে যাচ্ছে, টল দিচ্ছে, যদি আবার যদি কোনো নিকটে আবার ঝাঁপ দেবে। কারণ আমাদের দমতলা হয়ে গেল, গেলে তখন বাঘ আনলে না রে, সেই দেখ বাঘ কোথায়, ওই দেখ। বিমলকে বললাম, ভবকে বললাম, আমার কালী মিস্ত্রি, সবাই বালদল সব তখন আবার আমাদের ধারে গেছে, দমতলা হয়ে গেল। আমি যখন ফাঁকা হয়ে গেছি, চার নৌকো সব দেখ বাঘ দেখ, কি হারে বড় বাঘ দেখ। তখন কিন্তু আমরা এই যে কোলাহল করছি বা এই যে হাঁকাঙ্গি ডাকারে চ্যালেঞ্জ লিখেছি, ফরেস্টারটা কিন্তু বোর্ডের তো শুনতে পাচ্ছে সব, কিন্তু আসছে না। আসবে না তো, আসবে কেন? এখন ওরা কিন্তু বোর্ডে 6 জন লোকরা ড্রেসপত্র পরে বন্দুক নিয়ে কিন্তু ওদের নৌকোর বোর্ডের গায়ে বাতিল বেঁধে বসে আছে, আর আমরা বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের ডাকলো।
আমরা গেলাম, কি ব্যাপার এত হাঁকাহাঁকি, এত ছেলে মিলে তোমরা ঢুকলে কেন? সব জেনেও জিজ্ঞাসা করছে। তখন আমি তখন কিন্তু মাথায় গামছা দিয়ে বসে আছি, আমার কাছে জিজ্ঞেস করছে বাবলু বর্মনের কাছে। হুম। বাবলু বর্মন বলছে যে বাবু আমরা এই দুটো কামড়া মারার দিন গেলাম, যে বাঘের কবলে পড়বো তা তো আমরা ভাবিনি। হুম। তা কিন্তু সে বাঘ আমাদের এই জন্য এখন বুঝে বাঘ ওই গাংপাড়ে দাঁড়িয়ে আছে, আমরা তো দেখে আসলাম, আর আমাদের এই অবস্থা হয়েছে, আর নর্নের পায়ে তো রক্ত বেরোচ্ছে কিন্তু। হুম। ওই যে বাঘের নলি মারলো না, হুম। ওখান তো রক্ত বেরোচ্ছে। নরেন কিন্তু ওই রক্ত ও তখন খেয়াল করেনি কিন্তু। নরেন কিন্তু নিজের শরীর কোথায় কি হয়ে না হয়ে খেয়াল ও কিন্তু করেনি। হুম। তারপর পাশের থেকে কালী মিস্ত্রি বলছে যে নরেন, এ নরেন তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, যে চলবে পায়ে রক্ত বেরোবে, কোন রক্ত বেরোচ্ছে? আর এই পাশে তো, আর ওই পাশে দেখছে হুম। বা পায় দেখতে পাচ্ছে না, তাহলে ওই বেরোচ্ছে তো বলবে চল না না আমার কিছু হয়নি, এটা থাক, না এটা থাক, এখন থাক হাঁটো। এখন আমরা চার নেবো ওখান থেকে এসে, তখন আমরা ওই বোরের গাছে অনেক কথাবার্তা বলে তারা আমাকে দেখলো, হুম। দেখে বলে কি বাবু আপনি কেন, আপনি থাকতে এই ঘটনা হলে কেন, হুম। আপনি বহু পুরানো লোক, হুম। আপনি জানেন তো যে করে এটা ঢুকলেন কেন? হুম। তো ওনার আমরা তো এখানে থাকবো বলে তো ঢুকিনি, যে ড্রোনটা সবে রেডি করলাম, তাই রেডি করে ড্রোনটা আমরা একটুখানি ফেলে ভিজিয়ে সাইজ করে নেওয়ার জন্য ঢুকেছিলাম। হুম। সেটা আপনারা যদি মনে করেন যে আমাদের জেল দেবেন, ফাঁস দেবেন, যা দেবেন দেবেন, আমার আপত্তি নেই। মেনে নিতে হবে। আপনাদের এরিয়ায় যখন আমরা অধিকারে প্রবেশ করেছি, হুম। তখন আপনারা যেটা যে করেন আমাদের কোনো আপত্তি নেই। হুম। তা ওই বড়বাবু আমার খুব পরিচিত লোক বা ছোটবাবু, তা বললো না ও ঠিক আছে, যা বিপদ হয়ে গেছে, এটুকু ভাগ্য ভালো যে লোকটা নিয়ে যায়নি। হুম। তো লোকটা ফিরিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, লোক ফিরিয়ে কোন রকম মাসে ফিরিয়ে দিয়েছে। হুম। তো আমাদের কাছে এই ঘটনা জানতে চাইলো যে কিভাবে কে করলো। তো করে সবাই বললো যে ওই লোক যদি না থাকতো, ওই বাবলু বর্মন বলছে যে ওই অজিত কাকা যদি না থাকতো তাহলে নরেনকে ফেরান যেত না, সবই এক কথাই বলছে। তো বলছে যা ঠিক আছে, যাক আপনি এখানে থাকবেন না, চলে যান। ওখান থেকে এসে আমরা কিন্তু নদীর অপর পার ওই সরের পাড়ে এসে ধরলাম। হুম। তো সরের পাড়ে সেখানে লোক হয়ে তো আমাদের 1.5 থেকে 200 লোক। দেখতে। তার কারণ আমাদের হাঁকাহাঁকি চেল্লামিল্লি ওই সময় তো শুনতে পাচ্ছ, তো শুনতে পেয়ে ওই ওখানকার লোক এই ভাবে লোক আক্রমণ করে তোর আয় দেখবি আয়, এইগুলো দেখেছে। আর আমার পরিচিত ওখানে কাঁড়ের খটি ছিল, মাছের খটি ছিল যে অজিত সর্দার, ওর সবসময় তো 20-20 জন লোক এগিয়ে থাকতো। তারও হাঁকানি চেল্লামিল্লি করছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু জঙ্গল থেকে ওরা হাঁকানি চেল্লামিল্লি করছে, কিন্তু তারও পাশেই দেখি যে ওখানে লোকের কাঁড়ি। হুম। এই তারও ওখান থেকে আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে আর আমাদের আসার আগে তখন বাড়ি খবর হয়ে গেছে যে নরেনের বাঘে নাকি। হুম। আচ্ছা বলছি, জঙ্গলে তুমি তো দীর্ঘদিন ধরে আছো ঠাকুরদা, জঙ্গলে তুমি কত বড় সাইজের কাঁকড়া দেখেছো? প্রায় 3 কিলোর কাছাকাছি যাবে হুম। একটা কাঁকড়া, একটা কাঁকড়া 3 কেজির কাছাকাছি? 3 কেজির কাছাকাছি যাবে। এটা হুম। অনুমান, কি তার বেশি হতে পারে আবার একটু কম হতে পারে। এটা এটা হচ্ছে হাইয়েস্ট কাঁকড়া হ্যাঁ লাইফে দেখা। হ্যাঁ। বুঝতে পারছেন বন্ধুরা, একটা কাঁকড়ার ওয়েট 3 কেজির কাছাকাছি যাবে। তাহলে সে কত বড় কাঁকড়া! 3 কেজি কাঁকড়া মানে একটা একটা ঠ্যাং এরকম মোটা হবে বা এর থেকে মোটা হবে, আর কাঁকড়াটা এরকম বড় সাইজের হবে। তাহলে বুঝতে পারছেন যে কত বড় সাইজের কাঁকড়া। এখন ওই কাঁকড়াটা কিন্তু আমি আর দিইনি, হুম। সঙ্গে সঙ্গে বললো যে এখানে এক্সিবিশন হচ্ছে, ওখানে কোনো একটা প্রাইজ পেতে পারেন, তো কাঁকড়াটা এক্সিবিশন নিয়ে যান। হুম। তো সকালে ওই কাঁকড়া আমি এক্সিবিশন নিয়ে গেলাম। হুম। না সে সময় জিনিসপত্র আমার আর নেই, আমার তখনকার দিনে 500 টাকা দিল, হুম।
আর একটা এরকম বড় একটা ওই কাপ দিয়েছিল, হুম। যে বল খেলার যে কাপ, হুম, ছোট হুম, ট্রফি দিয়েছে। হুম, ও কাপ দিয়েছিল। দিয়ে ওখানে আমার ফটোটা তুলে নিলে, নিয়ে ওখানে আমার আবার কাঁকড়ার ঘাটে যেখানে নৌকো থাকে সেখানে গেল ওরা, ওদের আবার আলাদা ফটো ক্যামেরা ট্যামেরা ছিল, ওসব আমার জানতাম তো না আগে ওসব। তো বন্ধুরা, আজকের যে ঘটনা, আপনারা অনেকেই হয়তো ভাববেন যে আমি কন্টেন্ট চুরি করছি, কিন্তু ব্যাপারটা এরকম না। সুন্দরবন জঙ্গলের দীর্ঘদিনের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বাস্তব ঘটনা ঠাকুরদার কাছ থেকে পর্বে পর্বে নেওয়া হচ্ছে। কারণ ঠাকুরদা জঙ্গল জীবনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। তো আজকের পর্বটি ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।